নমস্কার, আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইতিহাসের ঝুলি চ্যানেলে। আজ 23শে জানুয়ারি। আজকের দিনের গুরুত্ব ঠিক কতটা তা ভারতবাসীর কাছে অজানা নয়। 1897 সালে আজকের দিনেই মাতা প্রভাবতী দেবী এবং পিতা জানকীনাথ বসুর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের অন্যতম প্রধান কারিগর নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলতে গেলে একটা গোটা দিনও কম পড়ে যাবে, তাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার পূর্ণ জীবন কাহিনী বর্ণনা করা প্রায় অসম্ভব। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি সুভাষ থেকে নেতাজি হয়ে ওঠার গল্প মানে নেতাজি নামের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু তৎকালীন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসে তার দৃঢ় অবস্থান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার কঠোর মনোভাব তাকে অনন্য করে তুলেছিল। 1938 ও 1939 খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীকালে গান্ধীজির অহিংস আন্দোলনের সঙ্গে মতবিরোধের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং নিজ পথে এগিয়ে যান। এর পরের ইতিহাস এক অবিশ্বাস্য ঘটনাবলীর সংকলন। ব্রিটিশদের কড়া নজর এড়িয়ে তিনি আফগানিস্তানে এক দুর্গম পথ পাড়ি দিয়ে প্রথমে রাশিয়ায় এবং পরে জার্মানিতে পলায়ন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তপ্ত পরিবেশে ব্রিটিশদের চাপে রাখতে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য আলোচনা করেন। হিটলার ভারতের স্বাধীনতার প্রয়োজনে অস্ত্র ও সশস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে সুভাষকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই উদ্যোগের অংশরূপেই তৈরি হয় দ্য ইন্ডিয়ান রিলিজিয়ান, জার্মান ভাষায় ইন্দাসে রিলিজিয়ান। নাৎসি জার্মানির এই ইউনিটটি ভারতীয় সৈন্যদের নিয়ে তৈরি হয়। এছাড়াও কিছু জার্মান সরকারি অফিসার ও কিছু ভারতীয় অফিসারদের নিয়ে বার্লিনে জার্মান সরকার কর্তৃক নির্মিত হয় মেকানিজম, যার নাম ছিল স্পেশাল ব্যুরো ফর ইন্ডিয়া। এই ইন্ডিয়ান রিলিজিয়ানের ভারতীয় সৈন্যরাই 1942 সালে শুরুতে সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলে সম্বোধন করে। পরবর্তীকালে স্পেশাল ব্যুরো ফর ইন্ডিয়ার অফিসাররাও তাকে একই নামে সম্বোধন করতে শুরু করে। 1943 সালে হিটলার সহ জার্মানির উচ্চপদস্থ সামরিক কর্মীদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন তিনি কোনো সাহায্য পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে তিনি জাপানে যাত্রা শুরু করেন। এবার জাপানে তার কয়েক বছর আগে থেকে ঘটা নানা ঘটনাকে প্রেক্ষাপট হিসেবে না জানলে আমরা বিষয়টি ঠিক করে অনুধাবন করতে পারবো না। তাই চলো আমরা ফিরে যাই 1941 খ্রিস্টাব্দে। জাপানি গোয়েন্দা বিভাগের প্রধান এবং যুদ্ধোত্তর লেফটেন্যান্ট জেনারেল পিআইটি ফুজিওয়ারা সর্বপ্রথম ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে এমন এক সেনা গঠনের কথা ভাবেন যা জাপানি সেনার পাশাপাশি যুদ্ধ করবে। 1941 সালে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে মালয় উপদ্বীপে বন্দী ব্রিটিশ ভারতীয় সেনা অধিনায়ক মোহন সিংহকে নিয়ে ফুজিওয়ারা আলোচনার মাধ্যমে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। 1942 খ্রিস্টাব্দে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা যৌথভাবে এর নাম মনোনীত করেন INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। 1942 খ্রিস্টাব্দে ডিসেম্বরে হিকারি কিকান ও মোহন সিংহের মতানৈক্য ঘটার পর প্রথম আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়। মোহন বিশ্বাস করতে শুরু করে জাপানি হাইকমান্ড নিছক প্ররোচনার হাতিয়ার হিসাবে আজাদ হিন্দ ফৌজকে ব্যবহার করেছে। এই সময় মোহন সিংহকে আটক করা হয় ও সৈন্যদের বন্দি শিবিরে ফেরত দেওয়া হয়। যাই হোক, 1943 সালে সুভাষচন্দ্র বসুর পুনরায় আগমনের ফলে স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটি আবার পুনর্জীবিত হয়। 1943 খ্রিস্টাব্দে জুলাই মাসে সিঙ্গাপুরের এক অধিবেশনে রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে সেই সংগঠনের দায়িত্ব তুলে দেন। সুভাষচন্দ্র বসু সেনাবাহিনীর পুনর্গঠন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী জনগণদের কাছ থেকে সমর্থন পেতে সক্ষম হন। সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে প্রবাসী জনগণরা সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করেন এবং অনেকেই আর্থিক সহযোগিতা করেন। ওই সময় নেতাজির নামটি পুনরায় লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ও নামটি মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়। 1944 খ্রিস্টাব্দে 4 জুলাই
বর্মার এক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তার সবথেকে বিখ্যাত সেই উক্তিটি উচ্চারিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র ভারতবাসীকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তের মণিপুরের দিকে জাপানি আগ্রাসনের সহায়তা করা। অক্ষ শক্তি ভারতীয় ভূখণ্ডে জয় করার এই প্রচেষ্টাকে অপারেশনাল ইউগো আখ্যা দেওয়া হয়। এই অপারেশনের সময় 1944 সালের 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেন ও তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। গান্ধীজির অহিংসা নীতির বিরোধিতা করার জন্য তাকে জাতীয় কংগ্রেস ছাড়তে হয় এবং তারপরেও তিনি গান্ধীজির প্রতি গভীর শ্রদ্ধার প্রমাণ করেন। তার থেকেই প্রমাণিত হয় ব্যক্তির স্বার্থের অনেক আগে তিনি দেশের স্বার্থকে রেখেছিলেন। এবার আবার ফিরে আসি আমাদের টপিকে। কোহিমা ও ইম্ফল শহরে জাপানিদের আক্রমণের সময় কমনওয়েলথ বাহিনী শহরের ভিতরে আটকে ছিল। কমনওয়েলথ বাহিনী তারপর পাল্টা আক্রমণ করে ও অক্ষ শক্তির গুরুতর ক্ষতি সাধন করে ফেলে, ফলে তারা পশ্চাৎপসারণে বাধ্য হয়। এর সাথে সাথেই ভারতের মূল ভূখণ্ড আজাদ হিন্দ সরকারের ঘাঁটি স্থাপনের স্বপ্ন আর বাস্তবে রূপ পায় না। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্র বসুর শৌর্য ও আপোষহীন রণকৌশল তাকে ভারতবাসীর কাছে জনপ্রিয়তা দান করে। নেতাজির আত্মত্যাগ তাকে ভারতবাসীর মনে এক গভীর স্থান দেয়। নেতাজি শব্দটি সেই আবেগ এবং শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক আখ্যা দেন এবং তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন এবং উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছো, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। নেতাজি উপাধি কেবল এক ব্যক্তিকে নয়, এক আদর্শের প্রকাশ করে। আজও ভারত ও বহির্বিশ্বে সুভাষচন্দ্রকে নেতাজি বলে সম্বোধন করা হয়। এটি তার নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা। আজ তার জন্মদিন উপলক্ষে করা এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে হেল্প করো। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।